মধ্যপ্রাচ্য ও ইউরোপে আজ ঈদ, সোমবার ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ায় উদযাপনের ঘোষণা। স্বস্তিতে ঢাকা ছাড়ছে মানুষ, ট্রেন, বাস ও নৌপথে কোথাও সেরকম ভোগান্তির অভিযোগ নেই। জাতীয় ঈদগাহের জামাতে অংশ নেবে 35,000 মুসল্লি, বড় আয়োজনে প্রস্তুত শোলাকিয়া। ঈদের 3 দিন সারা দেশে মাঝারি তাপপ্রবাহের পূর্বাভাস, সিলেট অঞ্চলে অল্প বৃষ্টি হতে পারে। শেরপুরে ফেসবুক পোস্টে হাসির রিয়্যাক্ট দেয়ায় বন্ধুর হাতে বন্ধু খুন, হত্যাকারীর শাস্তি দাবি। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আফসানা শাওন। শুনছিলেন প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। সৌদি আরবের ঘোষণা অনুযায়ী ঈদ উল ফিতর উদযাপন করছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বেশিরভাগ দেশ। তবে এশিয়া ও অস্ট্রেলিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তাই সেখানে ঈদ উল ফিতর উদযাপন হবে সোমবার। তবে আপাতত সৌদি আরবের সাথেই রমজান শুরু করেন বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। শনিবার সেখানে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি জানিয়ে সোমবার ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটি। সকাল থেকেই স্বাভাবিক রয়েছে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। ফলে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মানুষ শেষ মুহূর্তে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর হারুনুর রশিদ জানান, ঢাকার বিভিন্ন শিল্প কারখানা ছুটি হওয়ায় কর্মজীবী মানুষ গ্রামে ফিরতে শুরু করেছে। এতে সড়কে যানবাহনের চাপ বাড়ার সাথে গাড়ির সংখ্যা বাড়লেও মহাসড়কে কোনো যানজট দেখা যায়নি। তবে মাঝরাতে যমুনা সেতুর ওপর একাধিক যান বিকল হওয়ায় ভোর পর্যন্ত সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্কা পর্যন্ত যানবাহন ধীর গতিতে চলে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে জেলা পুলিশের 7 শতাধিক সদস্য কাজ করছে। আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং আমরা ফাইনালি সফল হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখন একদম ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক একদমই ফাঁকা হয়ে গেছে, এখন কোনো যানজট নাই এবং প্রত্যেকটা মানুষ নির্বিঘ্নে যানজট মুক্তভাবে বাড়ি যেতে পেরেছে। ঈদযাত্রায় মহাসড়কের খবরাখবর নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন, যাত্রীরা কি বলছেন, আর প্রশাসনের নজরদারি কেমন? শাওন, চেরোচেনার যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সড়ক, আমি যদি আপনাকে এখন দেখাই যে যানজটের চেরোচেনার যে সড়কটি, এই সড়কটি কিন্তু একেবারেই ফাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যমুনা সেতু পূর্ব টুল প্লাজার সামনে অবস্থান করছি। এটি কিন্তু টুল প্লাজার দৃশ্য যেটি দেখছেন, এটি কিন্তু সাধারণ দিনের চেয়ে একেবারেই পরিমাণে গাড়ি কম, বলতে গেলে শূন্য অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। যানবাহনগুলো চলছে একেবারে স্বাভাবিক গতিতে। আমি আপনাকে আরেকটি স্বস্তির খবর দিতে চাই। কিছুক্ষণ আগে এই টাঙ্গাইলের যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি যেটি বলেছেন যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে টাঙ্গাইলের সীমানায় একেবারে যানবাহনের সংখ্যা কমে গেছে এবং নির্বিঘ্নে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। তবে এই মুহূর্তে এবং যমুনা সেতু পূর্ব টোল প্লাজায় দায়িত্বরত যিনি অতিরিক্ত পুলিশ সুপার সৌদিয়া হাবিব খান রয়েছেন, তার কাছ থেকেই আমরা জানতে চাই এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের অবস্থা কি, মানুষ নির্বিঘ্নেই বাড়ি ফিরতে পারছে কিনা তিনি জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে গাড়ি খুব সুন্দরভাবে চলাচল করছে এবং আমাদের টাঙ্গাইল জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্যারের দিক নির্দেশনায় আমরা টাঙ্গাইল জেলা পুলিশ 24 ঘন্টা কাজ করছি। তো আমাদের এখানে 750 অফিসার ফোর্স মোতায়েন আছে। আমরা এখানে চেষ্টা করছি যেন ঈদযাত্রা সুন্দরভাবে তারা সম্পন্ন করতে পারেন, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং আপনি অলরেডি দেখেছেন যে গাড়ি কিন্তু খুব সুন্দরভাবে চলাচল করছে এবং কোনো ধরনের কোনো যানজট ছাড়াই লোকজন ইনশাল্লাহ ঈদযাত্রা তারা করতে পারবেন। শুনতেই পেলেন শাওন, যিনি অতিরিক্ত পুলিশ সুপার। মাধ্যমে আমরা শুনছিলাম। খবর রাখতে থাকুন, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। যুক্ত হয়েছিলেন সহকর্মী এম এ রাজ্জাক। সড়ক পথে যাত্রার খবরাখবর নিয়ে আমাদের সাথে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জেমসন মাহবুব।
জেমসন, বাস টার্মিনালে ঘরে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন এবং তারা কোনো ধরনের অভিযোগ জানিয়েছে কিনা সেটি জানাবেন। নিজেরা কাজ করতো, অন্যরা করতো না, সহযোগিতা করতো না, অসুবিধা। তো এইবার আমরা মানে সড়ক বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, বিআরটিএ, সরকারের সমস্ত সংস্থা, তারপরে পুলিশের পুলিশের, তারপরে শ্রমিক মালিক, তো আমরা সবাই প্রথম পর্যায়ে হচ্ছে সরকার হিসেবে কাজ করছি, বিচ্ছিন্ন একটা প্রতিষ্ঠান বিভাগ হিসেবে কাজ করি না, দপ্তর হিসেবে কাজ করি। তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা দেশ হিসেবে কাজ করছি। এই যে শ্রমিক মালিক সংগঠনের ওনারা কিন্তু অসম্ভব করছেন, সহযোগিতা করছেন। ওনাদের সহযোগিতা না পেলে এটা করা কোনোভাবে সম্ভব হতো না। ধন্যবাদ। জি, আর সিটি কর্পোরেশন, আর ঢাকা সিটি কর্পোরেশন, মানে সরকারের প্রত্যেক, পরিবেশ অধিদপ্তর, সরকারের প্রত্যেকটি সংস্থা একসঙ্গে কাজ করে, একযোগে কাজ করছে। না, সেটা একটু হেল্প করছে আমাদেরকে, কিন্তু মূল কারণটা হচ্ছে যে সবার প্রচেষ্টা, সম্মিলিত প্রচেষ্টা। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা একটু মালিক সমিতির যিনি মহাসচিব রয়েছেন ভারপ্রাপ্ত দায়িত্বে, ওনার সাথে একটু কথা বলতে চাই। সাইফুল ভাই, আপনি একটু কথা বলেন যে এইবার ঈদ যাত্রা তো একটা স্বস্তির যাত্রা হয়েছে বলে সবাই বলে, ম্যাজিকটা কি? আমি যেটা উপদেষ্টাকে জিজ্ঞেস করলাম, আপনাকেও জিজ্ঞেস করে আসলাম, ম্যাজিকটা কি? ম্যাজিকটা হলো বাস্তবে প্রতিবার শুধু আপনারা সাংবাদিক ভাইয়েরা চিল্লাইতেন এইটা হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে, যার যার জায়গায় সে সঠিক কাজ করতো না। এবার মাননীয় উপদেষ্টা থেকে শুরু করে আমরা মালিক, শ্রমিক প্রতিনিধি, পুলিশ বিভাগ, সিটি কর্পোরেশন, সকলে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি মাঠে আছি। দেখেন, আমরা কিন্তু ঘরে বসে না, সকল টাইমে, এবং আপনারা দেখতেছেন। এবং একটু লম্বা ছুটির কারণে এটাও আমাদের জন্য সহায়ক হচ্ছে। বিশেষ করে আমরা মালিক, শ্রমিক, সরকার এবং প্রশাসন সবাই অ্যাক্টিভ, যার কারণে এটা হচ্ছে। ঘটনা কিন্তু ঘটার চেষ্টা হচ্ছে, অনেক জায়গায় লক্ষ্য করবেন যে বেশি ভাড়া নেওয়ার প্রবণতা, আমরা ছুটে যাই এবং আমরা একজনের জন্য 10 জন নষ্ট হইতেছে, সেগুলি আমরা প্রতিহত করতেছি। কালকে এরকম অনেক ঘটনা ঘটছে, ফুলবাড়িয়াতে করছে, সাইদাবাদে করছে, আমরা সাথে সাথে প্রতিহত করছি এবং ব্যবস্থা নিয়েছি। আমরা ম্যাজিস্ট্রেটকে ডাইকা নিয়ে আসছি, আমরা সেই কোম্পানিকে ওয়ার্ন করছি। তো সবচেয়ে বড় কথা হলো যে সবাই অ্যাক্টিভলি কাজ করছি, যার জন্য এটার জন্য ভালো রেজাল্ট আমি মনে করি যে আসছে। ধন্যবাদ। শুনছেন সামন যে আসলে বলছে সম্মিলিত প্রচেষ্টার কারণে কিন্তু আসলে এইবার ঈদটা অনেক স্বস্তি হয়েছে। এবং এখানে কিন্তু আপনারা দেখছেন যে এই গাবতলী বাস স্ট্যান্ডে আপনার বিআরটিএ সবাই কিন্তু বিআরটিএর আপনার ভিজিলেন্স টিম এখানে অবস্থান করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে রয়েছে। সব মিলিয়ে আসলে এবার ঈদটা আমরা যেটা জানতে চেয়েছিলাম উপদেষ্টার কাছে, যে ঈদটা তারা স্বস্তি, আসলে সবাই একসাথে কাজ করেছি বিধায় কিন্তু ঈদটাতে এবার স্বস্তি হয়েছে। এবং বাড়তি ভাড়ার অভিযোগটা কিন্তু আমরা সবসময় বলি যে যাত্রীরা কিন্তু বাড়তি ভাড়া একটা অভিযোগ করে যে ঈদের সময় বাড়তি ভাড়া আদায় করা হয়। আসলে এখানে যে বিষয়টি আমরা আপনাকে একটু বলে রাখি, এখানে যে চার্টটি রয়েছে, সেই চার্টটি অনুযায়ী কিন্তু নর্মাল সময়ে দেখা যায় যে তার চেয়ে কম ভাড়া তারা কিন্তু যখন মানে ঈদের বাইরে তখন কম ভাড়া করে, কিন্তু ঈদের সময় যখন এই ভাড়াটি রাখে তখনই কিন্তু যাত্রীরা বলে যে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগটি যাত্রীরা করে সব সময়। সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন এই পরিবহন মালিক সংশ্লিষ্ট যারা রয়েছে, তারা কিন্তু এই কথাটি আমাদের বলছেন। এবং তারা বলছেন যে বাড়তি ভাড়ার বিষয়ে তারা সন্তুষ্ট রয়েছে এবং সেই বিষয়ে মোবাইল টিম এখানে কাজ করছে, মোবাইল নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে রয়েছে। সব কিছু মিলে এই যাত্রাকে স্বস্তি করার জন্য যা যা পরিকল্পনা নেওয়া দরকার, যা যা করা দরকার সব কিছু করেছে। এবং আশাবাদী সরকার যে শেষ মুহূর্তে, যেমন যদি আজকে যদি চাঁদ ওঠে আগামীকাল ঈদ, আজকে তো হয়তো চান রাতে সবাইকে যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেই চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। শাওন, ধন্যবাদ জেমসন মাহবুব যুক্ত হবার জন্য। দর্শক, গাবতলী থেকে সহকর্মী জেমসন মাহবুব যুক্ত ছিলেন। প্রিয় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটছেন মানুষ। ঈদের ছুটিতে মহাসড়কে ঘরমুখো মানুষের সংখ্যা বেড়েছে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও যানজট নেই। ঘরমুখো মানুষ যেন স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারেন, সেই জন্য মহাসড়কে দায়িত্ব পালন করছেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও যানজট নেই। মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল মোড়, কাঁচপুর এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
যাত্রীরা এবার সড়ক ব্যবস্থাপনায় স্বস্তি জানিয়েছেন। অনেক বিশৃঙ্খলা হতো আগে, এখন সেই তুলনায় এখন বিশৃঙ্খলাটা অনেকটাই কম। প্রশাসনও খুব শক্তভাবে আছে। ভাড়াটা যে ঈদের সময় যে বেশি ভাড়াটা নিত, সেই ভাড়াটা নেওয়ার এখন আর কোনো সুযোগ আমরা দেখতে পাচ্ছি না। প্রশাসন খুব তার আন্তরিকতায় কাজ করতেছে, তো আমরা সাধারণ জনগণ খুবই প্রশাসনের প্রতি খুশি আর কি। যদি কন্টিনিউ ফোকাস রাখে তাহলে আশা করি এটা নিয়ন্ত্রণে থাকবে। এদিকে মহাসড়ক যানজটমুক্ত ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। র‍্যাব 11 এর অধিনায়ক জানান, মহাসড়কে বিভিন্ন স্থানে চেকপয়েন্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। এছাড়া মেঘনা টোল প্লাজায় দ্রুত টোল আদায়ের জন্য 12টি বুথ বসানো হয়েছে। এই ঢাকার সাইনবোর্ড থেকে শুরু করে কুমিল্লা পর্যন্ত এবং আমাদের পুরাটাই, এখান থেকে আমরা নারায়ণগঞ্জ থেকে একটা টিম আমাদের কভার করছে এবং কুমিল্লা থেকে আমাদের আরেকটা টিম কভার করছে। তো পুরো রাস্তাটাই আমাদের প্যাট্রোলিংয়ের আওতায় রয়েছে। আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় চেকপোস্ট এস্টাবলিশ করছি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া জানান, কাঁচপুর থেকে মেঘনা পর্যন্ত 40টি পয়েন্টে পুলিশের সাথে 116 জন আনসার ও 12টি মোবাইল কোর্ট কাজ করছে। সার্ভিস লেনের যে সমস্ত অটো রিক্সা, স্লো মুভিং যে যানগুলো আছে সেগুলো যেন মেইন রোডে না উঠে, এই জন্য আমরা মাইকিং করেছিলাম। এর পাশাপাশি আমরা ট্রাকগুলোকে আমরা টাইম বেঁধে দিয়েছিলাম যে আপনারা এই সময়ের মধ্যে ট্রাক নিয়ে রাস্তায় আসতে পারবেন না, এবং তারা সেগুলো ফলো করছে। অন্যদিকে নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, জনভোগান্তি কমাতে অতিরিক্ত পুলিশ এবং টহল টিম কাজ করে যাচ্ছে। ফারদিন নীরব, ৭১। ঈদের ছুটিতে আজও রাজধানী ছাড়ছে মানুষ। এবার লম্বা ছুটি হওয়ায় অনেক মানুষ আগেই বাড়ি ফিরেছেন, ফলে শেষ সময়ে অন্যবারের তুলনায় ভোগান্তি কিছুটা কম। ট্রেনে অগ্রিম টিকিটে যাত্রার শেষ দিন সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ভিড় করেছেন যাত্রীরা। টিকিট ছাড়া যাত্রীরা ঝুঁকি নিয়ে উঠে পড়েছেন ছাদে। তবে সকাল থেকে সব ট্রেনই নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। বড় কোনো শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তিতেই বাড়ি যেতে পারছেন যাত্রীরা। ঈদের লম্বা ছুটি হওয়ায় এর মধ্যে অনেকেই ঢাকা ছেড়ে গেছেন, তাই ঈদের আগে বাসে যাত্রীদের চাপ কমেছে। তার উপর নির্দিষ্ট সময়েই বাস ছেড়ে যাওয়ায় ভোগান্তি ছাড়াই যেতে পারছেন যাত্রীরা। তবে সায়দাবাদ, গাবতলী সহ অন্যান্য টার্মিনালে টিকিটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেকেই। এদিকে বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের দুর্ভোগ কমাতে পুলিশ, র্যাব ও বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। ট্রেনে ঈদ যাত্রার আরও খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মারুফ, ট্রেন যাত্রার শেষ দিনে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন? এ নিয়ে যাত্রী ও রেল কর্তৃপক্ষ কি বলছে? শেষ দিনে যদি বলি, ঈদযাত্রা আজই ছিল শেষ দিন, যেহেতু ধারণা করা হচ্ছে আগামীকালে ঈদ, এবং সেই দিনটি উপলক্ষে কিন্তু আজ সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যাত্রীর চাপ বেশি ছিল রেল স্টেশনে, এবং আমরা কিন্তু ছাদেও যাত্রী যেতে দেখেছি। তবে যতই বেলা গড়িয়েছে, যত সময় গড়িয়েছে, সাথে সাথে কিন্তু রেল স্টেশনের যাত্রীর চাপও কমেছে। পাশাপাশি এখন অনেকটাই ফাঁকা বলা যায়, এবং যারা আসছেন তারা নির্ধারিত বা অগ্রিম টিকিট কাটা যাত্রীরা আসছেন এবং তারা টিকিটের মাধ্যমে রেলে উঠছেন এবং চলে যাচ্ছেন। অনেকটা স্বস্তিদায়ক পরিবেশ কিন্তু এখন রেল স্টেশন। এবং কিছুক্ষণ আগে কিন্তু রেল স্টেশন পরিদর্শনে এসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং তিনি এসে কিন্তু রেলের যাত্রীদের সাথে কথা বলেছেন। তিনি পরিদর্শন করেছেন, রেলের কামরাগুলোতে গিয়েছেন, এবং তিনি পরবর্তীতে গণমাধ্যমের সাথে কথা বলে জানিয়েছেন যাত্রীরা এবার স্বস্তিতে ফিরছে বলে তার কাছে যাত্রীরা জানিয়েছেন। এবং পাশাপাশি এবার সরকারের সুস্থ ব্যবস্থাপনার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারণেই এই অসাধ্য সাধন হয়েছে বলে তিনি কিন্তু এখানে মন্তব্য করেছেন। তিনি বলেছেন সরকার এবার কঠোর ছিল, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ছিল, যাতে কোনো রকম কালোবাজারি না হয় টিকিটের। আর এ সকল কারণে কিন্তু এবার যাত্রীরা কিন্তু স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন। এবং পরবর্তীতে রেলের ডিজিও কিন্তু এখানে কথা বলেছেন। রেলের ডিজি যেমনটা জানিয়েছেন যে এবছর ফেরার যাত্রীরা যারা ফিরে আসবেন আর হয়তো ঈদের পরপরই, তাদের জন্য কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনা রয়েছে। যারা যেহেতু তারা স্বস্তিতে ফেরানোর ব্যবস্থা, যাওয়ার ব্যবস্থা করতে পেরেছেন, ফেরানোর ব্যবস্থাও তারা নিশ্চিত করবেন বলে তারা জানিয়েছেন। এবং সে লক্ষ্যে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। অগ্রিম টিকিট বিক্রি প্রায় শেষের দিকে বলে তিনি জানিয়েছেন।
এর পাশাপাশি যারা ফিরে আসবে সেক্ষেত্রে যাতে কোনো ভোগান্তি না হয় সে লক্ষ্যে রেল কর্তৃপক্ষ সব রকম ব্যবস্থা নিয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এদিকে আমরা সকাল থেকে যাত্রীদের দেখেছি, তারা অনেকে ছাদে উঠে যাচ্ছেন এবং তারা বলছিলেন যে পরিবারের সাথে ঈদ করবেন, এটাই হচ্ছিল তাদের চাওয়া। বছরে সবসময় তারা ছুটি পান না, যে ছুটিটা পান এই ছুটিটা শুধু পরিবারের সাথে কাটাতে চান, এই জন্য সকল রকমের ঝুঁকি নিয়ে হলেও তারা পরিবারের কাছে যাচ্ছেন, এমনটা কিন্তু যাত্রীরা আমাদের জানিয়েছেন। এবং এখন কিন্তু রেল স্টেশনের চাপ কিন্তু কমে গেছে, যে এবং এখন যাদের খাতে টিকিট ছিল তারাই আসছেন এবং টিকিট দিয়ে যে টিকিটের মাধ্যমে রেলে উঠছেন এবং চলে যাচ্ছেন। এখন রেলে বলা যায় যে এবার রেল যাত্রায় অনেকটাই স্বস্তি বিরাজ করছে। এ ছিল কমলাপুর থেকে আমার কাছে সর্বশেষ। রাখতে থাকুন মাইনুল, নিশ্চয়ই ফিরবো পরবর্তী সংবাদ সংযোগে। আপনার কাছে সহকর্মী মাইনুল মারুফ যুক্ত হয়েছিলেন। প্রিয়জনের সাথে ঈদ করতে আজও নৌপথে রাজধানী ছাড়ছে মানুষ। সদরঘাটে সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। ঈদ যাত্রার শুরুতে খুব বেশি যাত্রীর চাপ ছিল না সদরঘাটে, তবে গত বৃহস্পতিবার থেকে ঘরমুখী মানুষের ভিড়ে চিরচেনা রূপে ফিরেছে সদরঘাট। ঈদকে কেন্দ্র করে আবারও সরগরম হয়ে উঠেছে লঞ্চ টার্মিনাল এলাকা। ঘরমুখো মানুষের চাপ সামলাতে বিশেষ সেবাও চালু করেছেন লঞ্চ মালিকরা। পদ্মা সেতু চালু এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ নানা কারণে নৌপথে বেশ কয়েক বছর ধরেই যাত্রী খরা ছিল। সেই চিত্র বদলে যাওয়ায় খুশি লঞ্চ সংশ্লিষ্টরা। ঈদ যাত্রার খবর নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, লঞ্চঘাটে আজকের পরিস্থিতি কি দেখছেন? যাত্রীদের নিরাপত্তায় কি কি ব্যবস্থা রেখেছে লঞ্চঘাট কর্তৃপক্ষ? শাওন, সকাল থেকে আমি আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে এবং সকাল থেকে ভোলা সহ বেশিরভাগ লঞ্চে কিন্তু ভোলার উদ্দেশ্যে যেগুলো ছেড়ে যাওয়ার কথা সেগুলো কিন্তু ছেড়ে গেছে। পাশাপাশি বরিশালেরও কয়েকটি লঞ্চ এই সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে গেছে এবং সকাল থেকে কিন্তু যাত্রীদের চাপ ছিল উল্লেখযোগ্য এবং বেলাবার সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে আসলে যাত্রীদের যে চাপ সেটি কিন্তু আসলে অনেকটাই কমে গেছে এবং লঞ্চ কর্তৃপক্ষ পাশাপাশি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ তারা কিন্তু বলছেন যে আসলে এই যে সকালের যে ঢলটি ছিল এরপর কিন্তু দুপুর পর কিন্তু আবারও সেই সকালের মতো যে যাত্রীদের চাপ সেটি কিন্তু আসলে তৈরি হবে। একটু জানিয়ে রাখি, প্রায় 50টির বেশি লঞ্চ কিন্তু সকাল থেকে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে গেছে এবং আজকের দিনে মোট তারা যেমনটি বলছেন যে আরও শতাধিক লঞ্চ কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে যাবার কথা রয়েছে এবং সবকিছু মিলিয়ে জানিয়ে রাখি যে তবে যাত্রীদের কিন্তু আসলে বেশ কিছু অভিযোগ রয়েছে, যেমন লঞ্চ ছাড়ার যে সময়সীমা সেটি নিয়ে অভিযোগ রয়েছে। তারা বলছেন যে লঞ্চগুলো যাত্রীদের মাধ্যমে পরিপূর্ণ হয়ে গেলেও কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ কিন্তু কালক্ষেপণ করছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম গ্লোরি অফ শ্রীপুর নামে একটি লঞ্চের ক্ষেত্রে যে সেখানে যাত্রীরা উঠেছেন, কিন্তু আসলে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে যে সকাল 10টার দিকে তারা জানিয়েছে যে সেই লঞ্চটি রাত 7টার পরে ছাড়া হবে। তো সেই মুহূর্তে কিন্তু আসলে লঞ্চ কর্তৃপক্ষের সাথে যাত্রীদের কিন্তু বাকবিতণ্ডা তৈরি হয়েছিল এবং তার কিছুক্ষণ পর সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের হস্তক্ষেপে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয় এবং তারপর কিন্তু আমরা দেখেছি যে সেই লঞ্চটি সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে গেছে এবং সবকিছু মিলিয়ে কিন্তু এখন সদরঘাট লঞ্চ টার্মিনালের পরিস্থিতি কিন্তু এখন মোটামুটি বলা যায় যে স্বাভাবিকই আছে। তবে বিকেলের দিকে কিংবা সন্ধ্যার পর এই চাপ আরও খানিকটা বাড়তে পারে এবং জানিয়ে রাখি আপনাকে যে কিছুক্ষণ পর কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে আসবেন এবং তিনি হয়তোবা সদরঘাট লঞ্চ টার্মিনালের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। এরপর হয়তোবা আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে এখন পর্যন্ত কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে বড় কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। সকাল থেকে প্রত্যেকটি লঞ্চ নির্ধারিত সময়ে
ছেড়ে গেছে, যেটি আপনি জানাচ্ছিলেন। খবর রাখতে থাকুন নিবিড়। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিবিড় সাহা। ঈদ জামাতের জন্য প্রস্তুত ঈদগাহ ময়দান। এবারও ঈদের প্রধান জামাত হবে এখানে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ অনেকেই এই ঈদ জামাতে অংশ নেবেন। প্রায় 35,000 মুসল্লির একসঙ্গে নামাজ আদায় করার জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। তবে বৈরী আবহাওয়া থাকলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 9টায় ঈদ জামাত হবে। নারীদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। পুলিশ ও র্যাবের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। এবারও পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানকার ঈদের জামাতের আয়োজনের প্রস্তুতির খবর জানাচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, এই মুহূর্তে সেখানে কি দেখছেন? ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতির কি খবর আপনার কাছে আছে? আপনি কিন্তু জানেন যে গতকালই কিন্তু একদম জাতীয় ঈদগাহ ময়দান অর্থাৎ প্রধান জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় ছিল। এখন শেষ মুহূর্তে আসলে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা পরিস্থিতিটা আসলে পর্যবেক্ষণ করছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করার জন্য সবগুলো আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ, র্যাব, সোয়াদ সহ গোয়েন্দা সংস্থা যারা আছেন সবাই কিন্তু এখানে একযোগে কাজ করছেন এবং নিরাপত্তা বেষ্টনীটা আপনি জানেন যেহেতু প্রধান জামাত এখানে রাষ্ট্রের ভিআইপি পদমর্যাদার যারা আছেন এবং রাষ্ট্রের প্রধান কর্তার যারা আছেন তারা সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করবেন এবং এখানে একটি ভিআইপি লাউঞ্জ আছে। সেখানে প্রায় 250 অর্থাৎ প্রধান উপদেষ্টা সহ প্রায় 250 জন ভিআইপি এখানে নামাজ আদায় করবেন। সেই সঙ্গে আপনি সংবাদেই জানাচ্ছিলেন প্রায় 50,000 জন মুসল্লির ব্যবস্থাপনাও এখানে রাখা হয়েছে। তো সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখানকার নিরাপত্তা বেষ্টনী আমরা সবসময় সর্বোচ্চটাই দেখি। এবারও তার ব্যতিক্রম হয়নি। যেমন কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার এখানে এসেছিলেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতিটি তিনি নিজ চোখে দেখে গেলেন এবং তারপর আসলে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন তিনি এবং তিনি বলেছেন যে প্রায় 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে এই জাতীয় ঈদগাহ ময়দান ঘিরে। আমরা প্রত্যেকবারই এই নিরাপত্তা ব্যবস্থাটাই কার্যকর থাকতে দেখি। তবে তিনি নতুন করে যে তথ্যটি আমাদেরকে দিলেন, যেহেতু এবার একটি ভিন্ন বাস্তবতা এবং ভিন্ন প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আসলে নিষিদ্ধ যে রাজনৈতিক সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর উপরে আসলে বিশেষ নজরদারি রাখছেন তারা এবং সেই সংগঠনগুলো আসলে কোনো রকম কোনো অপতৎপরতা ঈদকে ঘিরে আসলে করতে পারে কিনা সেই বিষয়টিতে সতর্ক অবস্থায় আছেন তারা। সেই বিষয়টি তারা দেখছেন এবং তার পাশাপাশি তিনি যেটি বলছেন যে নিরাপত্তা হুমকি থাকতে পারে এমন কোনো গোয়েন্দা তথ্য কিন্তু তাদের কাছে নেই। তারপরেও তারা তাদের কাছ থেকে তাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। আর ট্রাফিক ব্যবস্থাপনাটি নিয়ে যে তথ্যটি তিনি আমাদেরকে দিয়ে গেলেন অর্থাৎ জাতীয় ঈদগাহ ময়দানকে ঘিরে, সেটি কিন্তু আলাদাভাবে সাজানো হয়েছে। যদি বলি যে সামনে যে প্রেস ক্লাব আছে, মৎস্য ভবন আছে, শাহবাগ আছে, দোয়েল চত্বর আছে, এই অবস্থানগুলোতেই কিন্তু যারা কালকে ঈদ নামাজ আসলে আদায় করতে আসবেন জাতীয় ঈদগাহ ময়দানে, সেখানে তাদেরকে গাড়ি নিয়ে থামতে হবে এবং সেখান থেকে হেঁটে আসলে জাতীয় ঈদগাহ ময়দান পর্যন্ত আসতে হবে। এবং আরেকটি বিষয় যেটি গতকালই বলা হয়েছিল সেটি আজকেও তিনি পুনরাবৃত্তি করেছেন যে যদি বৃষ্টি হয় অর্থাৎ আবহাওয়া পরিস্থিতি অনুকূলে না থাকে তবে সেই ক্ষেত্রে 8:30টায় যে জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান ঈদ জামাতটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি 8:30টার পরিবর্তে 9টায় কিন্তু বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে এবং সেই বায়তুল মোকাররম মসজিদ ঘিরেও কিন্তু আলাদা নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন ডিএমপি কমিশনার। আপনি বলছিলেন এবং আমরা এই খবরগুলো এর আগেও জানাচ্ছিলাম আমাদের স্টোরিতে। আপনি খবর রাখতে থাকুন, নিশ্চয়ই এর পরেও আপনার কাছে আরো বিস্তারিত তথ্যের জন্য ফিরব। সহকর্মী সুমন তানভীর যুক্ত হয়েছিলেন। দেশের নানা প্রান্তে বয়ে চলা মাঝারি তাপপ্রবাহ ঈদের 3 দিনেও অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিন বিকেলে সিলেট অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পুষ্টিবিদের পরামর্শ, ঈদের দিন তৈলাক্ত খাবার পরিহার করা উচিত। একেবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খাবার খাওয়ার পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। এক মাসের সিয়াম সাধনার পর মুসলিমদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। মানুষ ফিরছে নিরে প্রিয়জনের সাথে পালন করবেন ঈদ। সারা দেশেই চলছে ঈদের প্রস্তুতি, সবখানে উৎসবের আয়োজন।
ঈদের দিন কেমন থাকবে আবহাওয়াবিদ জানাচ্ছেন দেশের নানা প্রান্তে চলছে মাঝারি তাপপ্রবাহ, সেটি অব্যাহত থাকবে ঢাকা সহ প্রায় সারা দেশে। নেই বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি হতে পারে সিলেট বিভাগের কিছু স্থানে। আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা মোটামুটি এরকমই থাকবে। আর এবং ঈদের সময়ও মোটামুটি অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি হিটওয়েভ থাকবে। খাবার, ঘুম, সহজ জীবন যাপনে রোজাদারদের শরীর ও মনে এসেছে বদল। ঈদের দিন খাবার খেতে অনেকের অনীহা লাগে, আবার কেউ রিচ ফুড ও মিষ্টি জাতীয় খাবার একেবারে খেয়ে থাকেন। বেশি করে পানি পান ও তৈলাক্ত খাবার পরিহারের কথা জানালেন পুষ্টিবিদ। রমজান থেকে প্রাপ্ত সুফলটাকে কাজে লাগিয়ে যদি আমরা বছর জুড়ে ভালো থাকতে চাই, প্রতিদিন নিয়মিত আধা ঘন্টা হাঁটতে পারি, রোদে যেতে পারি, বাইরের খাবারটাকে বাদ দিতে পারি, এগুলোর মাধ্যমেই আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো। পুষ্টিবিদ আরও জানাচ্ছেন স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরতে রোজাদারদের অন্তত 2 সপ্তাহ লাগতে পারে। এই সময় সতর্ক থেকে বাইরের খাবার না খাবার তাগিদ দিলেন। নজরুল ইসলাম, ৭১, ঢাকা। দর্শক, এই মুহূর্তে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেশের জন্য আপনার অত্যন্ত আপনার উপকারী এবং এই রেনগুলো আসলে অনেক আপনার এমপ্লয়মেন্ট তৈরি হবে এবং অনেক কাজ হবে। তো এটা অনেক সময় দেখা যায় যেগুলো কেউ হয়তো ইন্ডিভিজুয়ালি আপনার এজেন্সিতে পেলো না, সেই জন্য সে আপনাদেরকে বাধা দিবস থাকে, অথবা গভর্নমেন্টের মধ্যে যারা আছে যারা ওইটার সঙ্গে জড়িত তারাও করতে চায় না, এটাই প্রবলেম হয়। না, এখন তো সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ এখন তো এই বিষয়গুলো আমরা দেখছি না যে আপনার ব্যক্তিগত কোনো বিষয়ে আপনার কাজ করছে, আমরা দেখছি যে এখন দেশের স্বার্থটাই সামনে আসছে। আপনি সুপার পাওয়ারের কথা বলছিলেন, সুপার পাওয়ারের সাথে আমাদের সুসম্পর্ক রাখা হয়েছে। আবার এমন হয় কিনা যে এক সুপার পাওয়ারের সাথে সুসম্পর্ক করার ক্ষেত্রে অন্য সুপার পাওয়ার আবার এগুলো আপনার নির্ভর করে যে আপনি কিভাবে ডিপ্লোমেসিক অ্যাক্টিভিটিস করেন। পৃথিবীতে বহু দেশ আছে যারা আপনার খুব চমৎকার সম্পর্ক রাখে আপনার সুপার পাওয়ার। আপনি ইভেন মালদ্বীপকে দেখেন, কয়েকদিন আগেও দেখা গেল যে সবাই বলছে সে চীনের দিকে চলে গেছে, তাই না? আবার দেখেন যে মালদ্বীপ এখন আবার যে ভারতের সঙ্গে তার সুসম্পর্ক তৈরি করতে শুরু করছে। ইট ডিপেন্ডস যে আপনি আপনার লিডারশিপটাকে কিভাবে সেটাকে অ্যাসার্ট করছেন এবং আপনি আপনার দেশের স্বার্থটাকে কিভাবে আদায় করে নিচ্ছেন। বাংলাদেশ এবার চায় যে এক চীন নীতির প্রতি সমর্থন দিয়েছে, আবার আমরা জানি যে বাংলাদেশের বর্তমান সরকারের উপর বা আমেরিকার একটা প্রচ্ছন্ন প্রভাব আছে। এইটা আবার কনফ্লিক্ট করবে কিনা? এক চীনের উপরে কিন্তু বাংলাদেশ বরাবরই সমর্থন দিয়েছে, নট অনলি এই সরকার, এর আগের সরকারও দিয়েছে, আমরাও দিয়েছি। আপনার ইনফ্যাক্ট বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক তৈরি হওয়ার পর থেকেই আপনার এই যে ওয়ান চীন ওয়ান চায়না যে পলিসি, সেই পলিসিকে একদম নীতিগতভাবে সমর্থন দেওয়া হয়েছে। রাজনীতির কথা বলেন, ঈদ আসলো আগামীকালে, আমাদের রাজনীতিটা এখন কোন দিকে যাচ্ছে? নির্বাচনমুখী হওয়ার কথা ছিল, এর ভিতরে কি সন্দেহ আছে? কারণ নির্বাচন কবে হবে, ডিসেম্বর থেকে এখন জুন গেছে। না, এই ব্যাপারে আমি আমার বক্তব্য আমি কালকেও বলেছি, আমরা খুব আশা করেছিলাম যে এর আগে প্রফেসর ইউনূস যখন বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, খুব ক্যাটেগরিক্যালি বললেন। আমরা যে 2-3 বার তার কাছে গেছি, দেখা করেছি, উনি কিন্তু শেষ পর্যন্ত ডিসেম্বরের কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এমনকি আপনার ইন্ডিভিজুয়াল পার্সোনালি আমরা যা জানতে পেরেছি সবাই বলেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে। পট করে যখন উনি বললেন যে এটা ওনার বক্তব্যের মধ্যে যে ডিসেম্বর থেকে জুন মধ্যে হতে পারে, উই ওয়ার ফ্রাস্ট্রেটেড। কারণ আমরা মনে করি যে কথা আমরা বারবার করে বলছি, যেটা আবার অনেকে ভুল ব্যাখ্যাও করেন, আমরা মনে করছি যে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, এই একদিকে আপনার ভারতবর্ষে আওয়ামী লীগের অবস্থান, হাসিনার অবস্থান, এবং এখন পর্যন্ত ভারতবর্ষের একটা কোল্ড শোল্ডার, এই জিনিসগুলো আপনার আমাদের জন্য খুব ভালো একটা ভবিষ্যৎ তৈরি করছে না। সেই ক্ষেত্রে আমি যদি বলতে চাই, অনেকে আবার আমাকে ভারতপন্থী বলবেন, আর সবাই তো আমাকে।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে কথা বলছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সরাসরি তার বক্তব্য শুনছিলাম। দেশের অন্যান্য জেলার মতো গাইবান্ধা ও পিরোজপুরে জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ থাকলেও চাহিদা মতো পোশাক পাচ্ছেন। যার যার সাধ্য মতো কেনাকাটা চলছে সকাল থেকে রাত পর্যন্ত। জামাকাপড় কেনা শেষে ম্যাচিং করে জুতা স্যান্ডেল কিনতে ক্রেতারা ভিড় করছেন অভিজাত মার্কেট থেকে ফুটপাত পর্যন্ত। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। দরজায় কড়া নাড়ছে ঈদ, জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার। গাইবান্ধা শহরে শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড়। অনেকে জামা কাপড়ের সাথে মিলিয়ে কিনছেন পছন্দের জুতা স্যান্ডেল। অভিজাত বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতের জুতার দোকানগুলোতেও চলছে শেষ সময়ের বেচাকেনা। ভালো বেচাকেনায় খুশি ক্রেতা ও বিক্রেতারা। সামনে ঈদ যেহেতু টুকটাক করে কিনতেই হচ্ছে। কম রেটের ভিতরে ফুটপাতেও ভালো জিনিস পাওয়া যায়। আসলে বাজার অনেক চড়া, দাম বেশি, তারপরেও বাচ্চাদের নেওয়া হয়। 6-7 দিন থেকে আমাদের বেচাকেনা জমে ওঠে বেশি আর স্যান্ডেল কেনার পর তারপর আরো কিছু সাজসজ্জা থেকেই যায়। মেয়েদের ছেলেদের যদিও বা মেয়েদের তো সাজসজ্জা আবার বেশি। 100 টাকা 200 টাকার মধ্যে হয়, এই জন্য মানুষ আমাদের এখানে একটু বেশি আসে। আলহামদুলিল্লাহ মোটামুটি ব্যবসা ভালো। এদিকে পিরোজপুরে বেলা বাড়ার সাথে সাথেই দোকানগুলোতে বাড়ছে ভিড়। বিদেশি পোশাকের চাহিদা থাকলেও দাম এবং মানে দেশি পোশাকেই কিনছেন ক্রেতারা। শার্ট প্যান্ট পাঞ্জাবি ফ্রক সব ধরনের মালই চলছে বেশি। না আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে এবার বেচা কিনা। ঈদ বাজার কেন্দ্র করে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী সমিতির রয়েছে বিশেষ ব্যবস্থা। আমরা সার্বক্ষণিক মনিটরিং করতেছি। ব্যবসায়ীরাও আছে, ব্যবসায়ী টিমও আছে এবং পুলিশ প্রশাসন আছে। পোশাকের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ঈদের বাজার করে খুশি সব শ্রেণীর ক্রেতারা। নূর তাজমিন নীর, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।